হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব যে সংকরীকরণ কিভাবে নির্ণয় করা যায়, অর্থাৎ শর্টকাটে কিভাবে সংকরীকরণ নির্ণয় করতে হবে। যে কোনো যৌগ বা আয়ন দেখে কিভাবে তুমি শর্টকাটে ওই যৌগটার বা ওই আয়নের সংকরীকরণ তুমি নির্ণয় করতে পারবে, অর্থাৎ তুমি একটা যৌগ দেখেই কেমনে সংকরীকরণ বলে দিতে পারবে। তো চলো আমরা একটা সূত্রের মাধ্যমে এটা শিখবো, যেন এই সূত্র দিয়ে তুমি সবগুলা যত যৌগ আছে, যত প্রকারের যৌগ বা যত প্রকারের আয়ন আছে এবং জটিল যৌগর ক্ষেত্রেও তুমি এই সংকরীকরণ নির্ণয় করতে পারবা। আমরা একটা সূত্র শিখব। সূত্রটা হাফ এম এম না দিয়ে আমরা ভি দেই, ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। এই সূত্রে আমরা আগে পরিচয় শিখব। দেখো এই সূত্রের ভিতরে আমরা দিছি কি, সূত্রের প্রথমে হাফ, একটা হাফ আছে, ভি এম সি এ। এখন এগুলার পরিচয় কি, আসলে এই ভি দিয়ে আসলে কি বোঝায়? ভি দিয়ে বোঝায় যে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা। তাহলে আমরা একটু নোট করব যে ভি ইকুয়াল কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা। তো চলো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এটা আরও খুব দ্রুত শিখতে পারবো বা খুব ক্লিয়ারলি শিখতে পারবো। একটা এক্সাম্পল দেই। ধরো তোমাকে কেউ বলল যে মিথেন, আমি একদম সহজ একটা উদাহরণ দিয়ে বলতেছি, মিথেন। তোমাকে কেউ জিজ্ঞাসা করলো যে মিথেনের সংকরীকরণ কি, তাহলে তুমি কি করবা? এটার কি তুমি সংকরীকরণের অরবিটাল সংকরীকরণ দেখাবা? না, এটা তুমি শর্টকাটে করবা। কিভাবে শর্টকাটে করবা? এই সূত্রের মাধ্যমে। এই সূত্র কি? হাফ একটা সংখ্যা, ভিটা কি? ভ্যালেন্স শেল, অর্থাৎ যোজ্যতা স্তরের যে ইলেকট্রন সংখ্যা সেইটা। এমটা কি? এমটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে একযোজী পরমাণু যদি থাকে সেটা কয়টা আছে সেই সংখ্যাটা। সিটা কি? সি হচ্ছে ক্যাটায়ন সংখ্যা, এ কি? এ হচ্ছে অ্যানায়ন সংখ্যা। তো চলো আমরা এটার ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করি। এই সূত্রটা অ্যাপ্লাই করলে আসলে কি পাওয়া যায় দেখো। আমরা ধরে নিলাম যে হাফ কার্বন। তো দেখো কার্বনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? কার্বন 6 নাম্বার পরমাণু। তো এইটার ক্ষেত্রে 1s2 2s2 2p2, সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? 4টা। তাহলে ভির মান কত? 4। এমটা কি ছিল? যে একযোজী পরমাণুর সংখ্যা। তাহলে দেখো তো এখানে একযোজী, হাইড্রোজেনের যোজনে কত? 1। তাহলে হাইড্রোজেন কয়টা আছে এখানে? 4টা। 4। এখানে কি ক্যাটায়ন আছে? নাই। এখানে কি অ্যানায়ন আছে? নাই। তাহলে এগুলো কি? 0। এখন দেখো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে 4 আর 4 8, তাহলে 8 ভাগ 2, তাহলে আমরা কত পাই? 4। এখন এইটা থেকে আমি তো একটা সংখ্যা পাইলাম, কিন্তু আমার দরকার কি? এটা সংকরীকরণ কি? তো সংকরীকরণ দেখো এখানে আমি সহজেই বুঝাই দিতে পারতেছি। একটা এস এবং 3টা পি, তাহলে কি হয়? sp3। তাহলে এখানে দেখো 4 আছে না, 1 এবং 3 কত? 4। তাহলে এস একটা, পি কয়টা? 3টা, sp3। যদি তোমার এখানে 2 আসতো তাহলে হয়তো sp, যদি 3 আসতো তাহলে হয়তো sp2। একটা এস, সবচেয়ে কথা হচ্ছে একটা এস থাকবেই, সর্বনিম্ন একটা এস থাকবেই। যদি 4 হয় তাহলে হবে sp3, যদি 5 হয় তাহলে হবে sp3d, যদি 6 হয় তাহলে হবে sp3d2, যদি 7 হয় তাহলে হবে sp3d3। দেখো সংকরীকরণ আরও কিন্তু অনেক প্রকার আছে। যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে সংকরীকরণ কত প্রকার, তাহলে বলবা অসংখ্য প্রকার। সংকরীকরণের নির্দিষ্ট কোনো প্রকার নাই। অনেকে বলে সংকরীকরণ 3 প্রকার, আসলে কিন্তু সংকরীকরণ 3 প্রকার না, সংকরীকরণ অসংখ্য প্রকার। তো আমরা আরেকটা এক্সাম্পলের মাধ্যমে শিখব। দেখো আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এটা গেল মিথেনের এক্সাম্পল। তাহলে আমরা একটা পানির এক্সাম্পলও দিতে পারি বা অ্যামোনিয়ার এক্সাম্পলও দিতে পারি। এগুলো কিন্তু আমরা পরমাণুর যৌগের ক্ষেত্রে বলতেছি, কিন্তু এগুলো কিন্তু আয়নের ক্ষেত্রেও হয়। তাহলে আয়নের ক্ষেত্রে কীরকম হয় সেটার জন্য আমরা ক্যাটায়ন অ্যানায়ন ব্যবহার করব। যেহেতু এখানে আয়ন নাই সেজন্য ক্যাটায়ন অ্যানায়ন আমাদের লাগতেছে না। তো চলো অ্যামোনিয়ার ক্ষেত্রে কি হতে পারে। অ্যামোনিয়া আমরা এবার নিব অ্যামোনিয়া NH3, এটা হচ্ছে অ্যামোনিয়া।
তাহলে অ্যামোনিয়ার ক্ষেত্রে কি হতে পারে? প্রথমে আমরা সূত্র নিব, তাহলে হাফ এম প্লাস ভি মাইনাস সি প্লাস এ। তাহলে দেখো হাফ তো থাকলো অ্যামোনিয়া, এটার কেন্দ্রীয় পরমাণুকে আমরা কিন্তু জানি যে ভিটা কি, আসলে ভিটা কি, ভিটা কিন্তু কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা, কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা। তাহলে আমরা প্রথমে ভিটা নিব, ভিটা কার নিব? কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা। এখন কথা হচ্ছে যে অ্যামোনিয়া যে আছে, অ্যামোনিয়া, এই যে অ্যামোনিয়া, তো অ্যামোনিয়ার কেন্দ্রীয় পরমাণু কোনটা? এখন যদি তুমি কেন্দ্রীয় পরমাণুই না বুঝো তাহলে তুমি কেমনে নির্ণয় করবা? কেন্দ্রীয় পরমাণু নির্ণয়ের সবচেয়ে সহজ উপায়, তুমি এর ভিতরে যেটা দেখবে সবচেয়ে কম, তাহলে দেখো তো হাইড্রোজেন কয়টা আছে? 3টা। নাইট্রোজেন কয়টা আছে? 1টা। তাহলে নাইট্রোজেনই কেন্দ্রীয় পরমাণু। তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণুকে নাইট্রোজেন। অনেকে এইভাবেও মনে রাখে যার যোজনী বেশি সেটাই কি? কেন্দ্রীয় পরমাণু। কিন্তু এটা কিন্তু দেখো ওইটা একটু একদম যোজনী অনেকের মনে থাকে না, তাহলে তুমি মনে করবা কি এইটার ভিতরে যেটা সবচেয়ে কম সেটাই কি? কেন্দ্রীয় পরমাণু। তাহলে দেখো এটার ভিতরে কেন্দ্রীয় পরমাণু কোনটা হবে? নাইট্রোজেন। তাহলে দেখো নাইট্রোজেন কত নাম্বার মৌল? নাইট্রোজেন 7, নাইট্রোজেন 7 নাম্বার মৌল। তাহলে 7, তাহলে দেখো 1s2 2s2 2p কত হবে? 4 আছে আর 3, সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? 3 আর 2 5। তাহলে নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? 5টা। এখন সরি, এটা কিন্তু ভির মান বসালাম আমরা, এটা একটু উল্টা হয়ে গেছে, তাহলে এটা ভি, এটা কি? এম। তাহলে ভির মান বসালাম। এখন দেখো এমটা কি? এমটা ছিল একযোজী পরমাণুর সংখ্যা। একযোজী পরমাণু এখানে কে? হাইড্রোজেন। হাইড্রোজেন কয়টা আছে? 3। ক্যাটায়ন কয়টা? ক্যাটায়ন মানে চার্জ নাই তো, অ্যানায়নও নাই, 0। তাহলে 5 3 8 2 দিয়ে ভাগ দিলে কত আসে? 4। তাহলে কি হবে? sp3। চলো আমরা আরেকটা एग्जांपल নিয়ে আলোচনা করি। আমরা এইবার নেই PCl3, ফসফরাস ট্রাইক্লোরাইড। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? হাফ ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। দেখো হাফ, এখন সবচেয়ে তোমার একটু কঠিন লাগবে সেটা হচ্ছে যে কি এই ভিটা বের করা। তো দেখো ফসফরাস কত নাম্বার? ফসফরাস হচ্ছে 15 নাম্বার মৌল, এবং ফসফরাস কত নাম্বার গ্রুপে আছে? গ্রুপ দিয়েও তুমি ইলেকট্রন নির্ণয় করতে পারো যে সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, গ্রুপ দিয়েও নির্ণয় করতে পারো। কিভাবে গ্রুপ দিয়ে নির্ণয় করতে পারো? দেখো আমরা কিন্তু পর্যায় সারণীতে জানি যে 18 নম্বর গ্রুপে বা 0 গ্রুপে কে থাকে? নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 8টা ইলেকট্রন থাকে। এর আগের গ্রুপকে, আগের গ্রুপ হচ্ছে যে কি 17, এদের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? হ্যালোজেনগুলো 7টা। তার আগের গ্রুপ কত? তার আগের গ্রুপে কিন্তু থাকে 6টা, তার আগের গ্রুপে থাকে 5টা। দেখো আমি ফসফরাসের ক্ষেত্রে দেখি, ফসফরাস কত নাম্বার মৌল? 15। তাহলে এটার ইলেকট্রন বিন্যাস যদি করো, তুমি ইলেকট্রন বিন্যাস করে করতে পারবা 1s2 2s2 2p6 3s2 3p6। দেখো 6 বার 318টা হয়ে গেছে, আমার 18টার দরকার নাই, আছে কয়টা? 15টা। 6 6 12, আর কয়টা লাগবে? 3টা। তাহলে সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? 5টা। সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? 5টা। তাহলে আমরা সর্বশেষ কক্ষপথে দেখো এখানে কেন্দ্রীয় পরমাণু কোনটা সেটা কিন্তু তুমি বুঝতে পারতেছো। কেন্দ্রীয় পরমাণু কে? এই দুটোর মধ্যে কম কোনটা? ফসফরাস। তাহলে কেন্দ্রীয় পরমাণু ফসফরাস। তাহলে কেন্দ্রীয় পরমাণু সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? 5টা। একযোজী পরমাণু কে? ক্লোরিন। ক্লোরিনের কয়টা সংখ্যা আছে এখানে? 3টা। ক্যাটায়ন কে? ক্যাটায়ন তো নাই, 0। অ্যানায়ন কত? 0। তাহলে এখানে আবার দেখো কত আসে? 4। তার মানে কি? sp3। চলো এবার আমরা পানির ক্ষেত্রে বের করি, H2O। তাহলে এই ক্ষেত্রে হাফ কেন্দ্রীয় পরমাণুকে অক্সিজেন। অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? অক্সিজেন কত নম্বর মৌল? 8। অক্সিজেন 8। তাহলে এটা কি? 1s2 2s2 2p কত? 4। সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? 6টা। তাহলে দেখো 6। একযোজী পরমাণু কয়টা? 2টা। ক্যাটায়ন কত? 0। অ্যানায়ন কত? 0। তাহলে কত আসে? 4। তার মানে কি? sp3। তাহলে আমরা যে কোনো যৌগের ক্ষেত্রে সংকরীকরণ কিভাবে নির্ণয় করব? সংকরীকরণ নির্ণয় করব এই সূত্রের সাহায্যে। আচ্ছা আমরা আরেকটা एग्जांपल নেই। আমরা তো ফসফরাস ট্রাইক্লোরাইড করছি, এবার দেখো ফসফরাস পেন্টাক্লোরাইডের ক্ষেত্রে কি হয়? ফসফরাস পেন্টাক্লোরাইড। তাহলে এই ক্ষেত্রে কি হবে? হাফ, এই তো ফসফরাসের আমি কিন্তু বের করছিলাম সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? 5টা। এখানে কত আছে? 5 0 0। তাহলে কত আসে? 10/2, তার মানে 5। তাহলে এটা কি হবে? এটা হবে একটা S 3টা P
3 আর 1 4, আরও একটা লাগবে তাই না, 5 লাগবে, sp3d। এই হচ্ছে আমাদের ফসফরাস পেন্টাক্লোরাইডের। তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইড কি, sp3, আর ফসফরাস পেন্টাক্লোরাইড কি, sp3d। ঠিক আছে, এখন আমরা একটু আয়নের ক্ষেত্রে শিখবো। এগুলো তো গেল কি, এগুলো গেল যৌগের ক্ষেত্রে, অর্থাৎ নিরপেক্ষ যৌগের ক্ষেত্রে কিভাবে তুমি সংকরীকরণ নির্ণয় করতে পারবে। এখন আমরা যদি একটু আয়নের ক্ষেত্রে চলে যাই, চলো দেখি আমরা একটা আয়নের ক্ষেত্রে দেখি। ধরো আমরা সালফেট নিয়ে আলোচনা করব, সালফেট। তাহলে সালফেটের ক্ষেত্রে কি হতে পারে, সালফেট, তাহলে এটার ক্ষেত্রে হাফ কেন্দ্রীয় পরমাণু কোনটা, এখন তোমরাই বলতে পারবা কেন্দ্রীয় পরমাণু কোনটা, সালফার। তো কেন্দ্রীয় পরমাণু সালফার, কারণ কি সালফার কম আছে। সালফারের সর্বশেষ কক্ষপথে যে যোজনী থাকবে, যোজ্যতা ইলেকট্রন থাকবে, সেটা হচ্ছে কয়টা, 6টা। এখন একযোজী পরমাণু কয়টা দেখো তো, এখানে কিন্তু অনেকেই ভুল উত্তর দেবে একযোজী পরমাণু 4টা, না এখানে তো একযোজী পরমাণু নাই, কারণ কি অক্সিজেন না, তো অক্সিজেন এটা কি একযোজী পরমাণু, অক্সিজেন তো যোজন 2, যদি একযোজী পরমাণু না থাকে তাহলে সেটা কি 0। ক্যাটায়ন কয়টা, ক্যাটায়ন নাই। অ্যানায়ন কয়টা, অ্যানায়ন 2টা। হ্যাঁ এখানে একটা কথা, এখানে কিন্তু 2 মাইনাস আছে, তুমি কিন্তু এখানে মাইনাস নিতে পারবে না। এখানে কিন্তু একটা কথা বলে দিছি কি, শুধু সংখ্যা নেবা, শুধু কি সংখ্যা নেব, এই চার্জ কিন্তু আমরা নিব না। তাহলে দেখো 6 এবং 2 কত হয়, 8 ডিভাইডেড 2 কত আসে, 4, তার মানে কি sp3। এবার দেখো অ্যামোনিয়াম, তাহলে এই ক্ষেত্রে হবে হাফ। দেখো নাইট্রোজেন, নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন, 5টা। এখানে হাইড্রোজেন কয়টা, একযোজী পরমাণু কয়টা আছে, 4টা। ক্যাটায়ন কয়টা, 1টা। অ্যানায়ন কয়টা, 0। তাহলে দেখো 5 আর 4 এ 9, সেক্ষেত্রে 1 বিয়োগ হলে 8 ভাগ 2, তাহলে 4, মানে কি sp3। তো আমরা এইভাবে সংকরীকরণ নির্ণয় করতে পারি, যে কোনো আয়ন বা যে কোনো যৌগের ক্ষেত্রে সংকরীকরণ শর্টকাটে আমরা নির্ণয় করতে পারি। এছাড়া আরেক ধরনের সংকরীকরণ আছে, সেটা হচ্ছে জটিল যৌগ। তো জটিল যৌগের ক্ষেত্রে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে জটিল আয়ন থাকে এবং লিগ্যান্ড থাকে। এটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব।